ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের শিক্ষা সংস্থানের পক্ষ থেকে যে সিরিজ ভিডিও প্রতিদিন চলছে 28শে ফেব্রুয়ারি থেকে, তার ফর্ম ফিল আপ ও CSCর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত চলবে। তাই যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি অবশ্যই দ্রুত ফর্ম ফিল আপ করুন, কারণ ইন্টারভিউ ডেট শোনা যাচ্ছে প্রবাবিলিটি সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হতে পারে, এরকম একটি সম্ভাবনা রয়েছে। তো তাই কি পড়বেন, কি ডেমো দেবেন, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। ফর্ম ফিল আপ কিভাবে করবেন, যাবতীয় বিষয়, যার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন। কিন্তু আজকের আলোচনার বিষয়, যা আমরা লাস্ট দুদিন ধরে ভিডিওতে আলোচনা করছি, প্রত্যেকটি সাবজেক্টের আমরা বলেছি আলোচনা করব। যতগুলো সাবজেক্ট মোটামুটি CSCর ইন্টারভিউ হয়, যেখানে 2019-24 সালে চাকরি পাওয়া বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকার ইন্টারভিউ রুমের সম্পূর্ণ অভিজ্ঞতা, পুরো লাইভ ইন্টারভিউ অভিজ্ঞতা কেমন হয়েছে, কি প্রশ্ন করেছিলেন, কতক্ষণ ছিলেন, কতজন এক্সপার্ট ছিলেন, ডেমো কি দিয়েছেন, এইরকম বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিনই দুজন অধ্যাপক অধ্যাপিকার আমরা ইন্টারভিউ রুমের অভিজ্ঞতা আলোচনা করছি। কিন্তু কিছু ক্রাইটেরিয়া থাকার কারণে আমরা সরাসরি উনাদের অডিও বা ভিডিও দিতে পারছি না। উনারা যেটা বলছেন সেই কথাটা আমরা আমাদের চ্যানেলে তুলে ধরছি, নাম এবং কলেজের নামও বলতে পারছি না একই ক্রাইটেরিয়ার কারণে, কারণ প্রত্যেকেই প্রাইভেসি চায়। কিন্তু তা সত্ত্বেও উনারা চান উনাদের অভিজ্ঞতা সকলের সামনে যাক, তাই আমরা কিন্তু সেই মিডিয়াম হিসাবে কাজ করা শুরু করেছি। প্রত্যেকটি সাবজেক্টকে আবার বলছি, যাদের বিভিন্ন ভাবে কোয়ারি করেছেন, স্যার ইংলিশ কবে আসবে, হিস্ট্রি, সোসিওলজি, নিউট্রিশন, সংস্কৃত বা বিভিন্ন প্রত্যেকটি সাবজেক্টের আমরা অভিজ্ঞতা নিয়ে আসবো। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশন বার অন করুন, যাতে আমরা সত্যি উৎসাহ পাই এইভাবে ভিডিও নিয়ে আসা। আজকে আলোচনার বিষয় পলিটিক্যাল সায়েন্স। 2019 সালে এবং 2024 সালে দুজনের আমরা আলোচনা করব। একজন 2019 সালে তার অভিজ্ঞতা, একজন 2024 সালে পেয়েছেন তার অভিজ্ঞতা। তো প্রথমত আসি 2019 সালে পলিটিক্যাল সায়েন্সে চাকরি পাওয়া কলেজ অধ্যাপকের অভিজ্ঞতা। এই অধ্যাপক উনি বলছেন যে উনার নাম মূলত এ দিয়েছিল, তাই এ দিয়ে থাকার কারণে তার ইন্টারভিউ কিন্তু ফার্স্ট ডে, প্রথম দিন পড়েছিল। তো ফার্স্ট ডে কি সেকেন্ড ডে এরকম কিছু একটা তার ইন্টারভিউ উনার পড়েছিল, এবং সেই ইন্টারভিউতে কি হয়েছে না, উনার ইন্টারভিউ ছিল সেকেন্ড হাফের একদম শেষের দিকে ছিল। তো উনি যখন ইন্টারভিউ রুমে যান তার আগে কি অভিজ্ঞতা, যেহেতু সেকেন্ড হাফে ছিল তাই একটার মধ্যেই তিনি অলরেডি চলে গেছিলেন রিপোর্ট করতে, এবং রিপোর্ট করেছেন। তারপরে বসিয়ে রেখেছিল, বসিয়ে রাখার পরে প্রত্যেককে কারেকশন শিট দিয়েছে। সেই কারেকশন শিট মানে যেটা আমরা এর আগেও বলেছি, যে কারেকশন শিটে আপনি কি ভুল করেছেন না করেছেন সেগুলো সম্পূর্ণভাবে যেটা তথ্য সেখানে তুলে ধরবেন, ওই তথ্যই আপনার থাকবে। ওই কারেকশন শিট রেডি করার পরে তার অনেকক্ষণ পরে উনাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকেছে। উনি সকল প্রকার ডকুমেন্টস ভেরিফিকেশন করে উনাকে ইন্টারভিউ রুমের পাশেই বাইরে বসতে বলেছে, এবং উনার যখন টাইম আসে প্রায় তখন বলেছেন উনি 5:15 অ্যাপ্রক্স, উনি বলছেন স্যার প্রায় 5:15 দিকে আমার ডাক আসে। তো আমি যথারীতি আমার ফাইলগুলো নিয়ে ব্যাগ বাইরে রেখে ইন্টারভিউ রুমে ঢুকলাম, এবং ঢোকা মাত্র আমি বললাম স্যার আসতে পারি, ম্যাম আসতে পারি। ওনারা বললেন আসুন, এবং বসা মাত্র, যাওয়া মাত্রই আমি নমস্কার জ্ঞাপন করেছি, নমস্কার স্যার ম্যাম। তো নমস্কার করার পরে ওনারা বললেন বসুন, এবং বসা মাত্রই সঙ্গে সঙ্গে একজন বললেন আপনার ফাইলটা দিন। নাম জিজ্ঞাসা করার আগেই আপনার ফাইল দিন। ফাইল দিলাম। তারপরেই কিন্তু প্রশ্ন আরেকজনের থেকে যে আপনার সম্পূর্ণ পরিচয় সংক্ষিপ্ত আকারে গ্রাজুয়েশন থেকে দেবেন, আপনি আপনার নাম, কত থেকে আসছেন এবং গ্রাজুয়েশন থেকে আপনার পরিচয় দেবেন। এবং উনি পরিচয় দিয়েছেন এবং পরিচয় পুরো শেষ পর্যন্ত দিয়েছেন। উনি বললেন প্রায় 1 মিনিট মতন লেগেছে, কারণ বিভিন্ন ধরনের পাবলিকেশন ছিল, আমার এক্সপিরিয়েন্স, বিভিন্ন ধরনের প্রাইভেট এক্সপিরিয়েন্স গুলো ছিল, সেগুলো আমি বলেছি। কিন্তু ওই এক্সপিরিয়েন্স গুলো স্কোর হিসাবে অ্যাড হয়েছে কিনা
উনি বলতে পারলেন না বা বললেন না। তো যাই হোক, তারপরে উনি বললেন যে টোটাল কজন ছিলেন এক্সপার্ট। উনি বলছিলেন প্রায় 6 থেকে 7 আছেন, আমার ফাইনাল এই মুহূর্তে মনে পড়ছে না, 6 থেকে 7 আছেন। তো যাই হোক, 6 থেকে 7 ফাইল দেওয়ার পরে উনি ওনার সম্পূর্ণ পরিচয় দেওয়ার পরেই বললেন, খুব কোন রকম হেজিটেটেড নয়, পুরো বাংলায় আমি কথা বললাম, বাংলায় কথা হলো। ওনারা বললেন আপনি ডেমো দেবেন, কি ডেমো দেবেন? তো আমি বললাম যে অমুক টমিক একটা ডেমো দেবো। ওনারা বললেন ঠিক আছে, আপনি বোর্ডে যান, ডেমো দিন। এবং উনি কি ডেমো দেবেন ঠিক করেছিলেন না, উনি যেটা ডেমো দিয়েছিলেন সেটা হচ্ছে মার্কসিজম, কার্ল মার্কসের যে পলিটিক্যাল থট, কার্ল মার্কসের যে পলিটিক্যাল থট তিনি সেটাই কিন্তু আলোচনা করেছিলেন। অর্থাৎ কার্ল মার্কসের পলিটিক্যাল থট তিনি ইংলিশে বোর্ড ওয়ার্ক করেছিলেন এবং বাংলায় কথাগুলো বলেছিলেন। কার্ল মার্কসের পলিটিক্যাল থট, তিনি বলেন আমি কার্ল মার্কসের পলিটিক্যাল থট শুরু করলাম। এবং প্রথমত কার্ল মার্কসের পলিটিক্যাল থটের মেন জিস্ট কি সেটা মুখে বললাম এবং পয়েন্ট আকারে 1 2 3 ছোট ছোট করে 1 লাইন করে পয়েন্টগুলো লিখলাম। এবং লেখার পরেই মোটামুটি এইরকম 1.5 থেকে 2 মিনিট গেছে, তারপরেই আমাকে থামিয়ে দেওয়া হলো এবং বোর্ড থেকে বলা হলো চলে আসো। আসা মাত্রই আমাকে বসেই জিজ্ঞাসা করা হলো যে কার্ল মার্কসের এই পলিটিক্যাল থট, এই থটের সাথে বর্তমানে এমন কোন রাজনীতিবিদ আছেন যার পলিটিক্যাল থট প্রায় সিমিলারিটি, সাদৃশ্য। এই প্রশ্নটি হয়েছে ওনার জন্য। সেকেন্ড প্রশ্ন, তারপরে বললেন যে উনি উত্তর দিয়েছেন, ওনার মতন করে সংক্ষিপ্ত আকারে উত্তর দিয়েছেন। তারপরেই সঙ্গে সঙ্গে প্রশ্ন যে ডেভিড ইস্টন, বিখ্যাত পলিটিক্যাল সায়েন্সের ডেভিড ইস্টন, সেই ইস্টনের যে বিখ্যাত থিওরি, সেই থিওরি সম্পর্কে কিছু কথা বলতে বলেছেন একজন। তারপরেই সঙ্গে সঙ্গে প্রশ্ন যে এমন একজন ইন্ডিয়ান পিএম এর নাম বলুন, ভারতীয় প্রধানমন্ত্রীর নাম বলুন, যিনি কিন্তু পিএম এর সবসাথে বিখ্যাত রাজনীতিবিদ এবং যার রাজনীতি বলা হয় আইডিওলজি, যিনি যার ফলো করতেন তার চাণক্যর আইডিওলজি ফলো করতেন, এমন একজন বিখ্যাত পিএম এবং রাজনীতিবিদ। উনি বললেন যে আমি বলেছি আমার মতন করে। তারপরেই প্রশ্ন যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ভারতীয় সংবিধানে ফ্রিডম সম্পর্কে কি কি বলা হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছে। এবং নেক্সট কোশ্চেন যে উনার স্পেশাল পেপার কি, তখনই উনার স্পেশাল পেপার ছিল আইআর, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। তখনই ইন্টারন্যাশনাল রিলেশনশিপ প্রশ্ন করতেই উনি তৎকালীন 2019 সালে প্রশ্ন ছিল যে ইন্ডিয়া এন্ড আদার্স কান্ট্রি, অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য দেশের সাথে কি ধরনের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ফলো করে, ভারত অন্যান্য দেশের সাথে কি ধরনের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ পলিসি, নীতি ফলো করেন এবং এই নীতি কারা তৈরি করেন, ইন্ডিয়ান এই পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের পলিসি কারা তৈরি করেন। এবং স্পেশালি ছিল ইন্ডিয়া এবং চাইনা, কারণ তার আগেই আমাদের কয়েকটা চাইনার সাথে কনফ্লিক্ট ছিল, তো তাই ইন্ডিয়া এবং চাইনার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কি ধরনের, এই প্রশ্ন উনাকে করা হয়েছিল। এবং তারপরে করা হয়েছিল যে পাবলিক পলিসি মডেল সম্পর্কে আপনার কি আইডিয়া আছে, কি ধারণা আছে পাবলিক পলিসি মডেল সম্পর্কে। তো এরকম কয়েকটি প্রশ্ন করার পরে, স্পেশাল পেপার এবং এটসেট্রা কয়েকটা প্রশ্ন করার পরে উনাকে বলা হয়েছিল আপনি আসুন। তো উনি বললেন যে টোটাল স্যার আমাকে মোটামুটি ওই টোটাল যদি প্রথম থেকে শেষ পর্যন্ত বলেন, আমি 8 থেকে 9 মিনিট পর্যন্ত আমাকে রাখা হয়েছিল এবং তারপর আমি চলে আসি। ইন্টারভিউ আমার ভালোই হয়েছিল। আর 2-1টা কোশ্চেন ছিল, উনার সেটা মনে নেই, উনি বললেন যে মনে নেই, তো আর 2-1টা কোশ্চেন করেছে। এই ছিল পলিটিক্যাল সায়েন্সে চাকরি পাওয়া 2019 সালে কলেজ অধ্যাপকের অভিজ্ঞতা, ইন্টারভিউ রুমের সরাসরি। এবারে আমরা দেখবো 2024 সালে পলিটিক্যাল সায়েন্সে চাকরি পাওয়া কলেজ অধ্যাপিকার। তো আগের যিনি ক্যান্ডিডেট ছিলেন উনার কিন্তু পিএইচডি ছিল না, উনার রানিং পিএইচডি ছিল। এবারে আসি পলিটিক্যাল সায়েন্সে এখানে চাকরি পাওয়া অধ্যাপিকার অভিজ্ঞতা। ইনি প্রথমত বলছেন ইনার পিএইচডি ছিল না, অর্থাৎ ইনি পিএইচডি তে কিন্তু ভর্তি হননিও। উনার শুধুমাত্র কোয়ালিফিকেশনের বলতে নেট ছিল,
সেট বা জেআরএফ কিছু ছিল না, শুধুমাত্র নেট পাসই ছিল, এবং কোনো পেপার পাবলিকেশনও ছিল না, কোনো পাবলিকেশনও ছিল না তৎকালীন সময়। তো সেমিনার প্রেজেন্টেশন দু একটা ছিল ওই। তো উনার নাম ছিল এস দিয়ে শুরু, তাই উনার শেষের দিকে 2022 সালে যেটা শুরু হয়েছিল এবং ইন্টারভিউ, তার প্রায় শেষের দিকে উনার পলিটিক্যাল সায়েন্স পড়েছিল। এবং উনি বলছেন উনার যেদিন পড়েছিল সেদিন উনার ফার্স্ট হাফেই ছিল, এবং ফার্স্ট হাফের ফার্স্ট ডে ছিল, ফার্স্ট হাফের ফার্স্ট ডে, এবং ফার্স্ট হাফের ফার্স্ট ডে মানে প্রথম দিন, একদম প্রথমে ফার্স্টে 1 নম্বরে নাম ছিল। তো 1 নম্বরে নাম ছিল, তাই ওনাদের রিপোর্ট সকাল 10টার আগেই ওনারা চলে গেছিলেন, এবং গিয়ে যাওয়া মাত্রই কারেকশন সিট দেয়, এবং সেই কারেকশন সিটে প্রত্যেকে কারেকশন করে, এবং তারপরে ওনাকে ফার্স্টেই যেহেতু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকে, এবং তিনি ডকুমেন্টস ভেরিফিকেশন করেন, করার পরে ওনাকে এবারে বলে বসু, অপেক্ষা করুন। উনি ইন্টারভিউ রুমের পাশে অপেক্ষা করেন, তারপরে ওনার ডাক পড়ে, ডাক পড়া মাত্র তিনি যান, এবং তিনি বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করেছিলেন। তো ওনাকে যাওয়া মাত্র উনি বললেন যে স্যার আমি আসতে পারি, ম্যাম আসতে পারি। তো আসা মাত্রই ওনারা বললেন, এক্সপার্টরা বললেন আসুন, এবং আসা মাত্রই অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, অর্থাৎ প্রায় 5-10 সেকেন্ড ওনারা বসতে কিছু বলেননি। ওনারা নিজেদের মধ্যে এক্সপার্টরা কথা বলছিলেন, এক্সপার্ট সংখ্যা ওনারা বলছিলেন যে প্রায় স্যার 7 জন মতন ছিলেন, উনি বলছেন 7 জন মতন ছিলেন, এবং ওনাকে কিছুক্ষণ মানে কিছু বলে না, ওরা নিজেদের মধ্যে এক্সপার্টরা কথা বলছে। তো যাই হোক, কিছুক্ষণ দাঁড়ানোর পরে উনি তখন নিজেই বলেছেন স্যার আমি কি বসতে পারি। উনি বলছেন হ্যাঁ, এক্সপার্ট একজন বলছে হ্যাঁ, ও আপনি বসেননি, আচ্ছা বসুন বসুন। বসা মাত্রই তো বলেছেন আপনার নাম কি, উনি ওনার নাম বলেছেন। নাম বলার পরেই জানতে চেয়েছেন আচ্ছা আপনি কোথা থেকে মাস্টার্স করেছেন, ডাইরেক্ট কোশ্চেন, আপনি মাস্টার্স কোথা থেকে করেছেন এবং বর্তমানে কি করছেন। উনি বলেছেন যে মাস্টার্স করেছে, বর্তমানে কিছু করছি না, পিএইচডির জন্য প্রিপারেশন নিচ্ছি, ট্রাই করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এবং লেখালেখির জন্য চেষ্টা করছি মাত্র। কি লেখা আছে কিছু নেই সেটা উনি বলেছেন। যে পাবলিকেশন কি কি আছে সেটা উনি বলেছেন যে না স্যার আমার কোনো পাবলিকেশন নেই। তখনই ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা আপনার মাস্টার্স এর স্পেশাল পেপার কি ছিল, আপনার মাস্টার্স এর স্পেশাল পেপার কি ছিল। এবং ইনার ছিল যে ইন্ডিয়ান ফরেন রিলেশনশিপ, ইনি জেএনইউ স্টুডেন্ট ছিলেন, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, তাই ইন্ডিয়ান ফরেন রিলেশনশিপ, হ্যাঁ ফরেন পলিসি এরকম একটা স্পেশাল পেপার ছিল। তো সেখান থেকে কোশ্চেন ডাইরেক্ট যে ইন্ডিয়া এবং সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার কি ধরনের ফরেন রিলেশনশিপ রয়েছে, এবং কোন রিলেশনশিপের কোন রুলস রেগুলেশন দুজনের মধ্যে ফলো করা হয়। এবং কোশ্চেন করা হয়েছে এখানেই যে আচ্ছা বলুন তো আপনি বলতে পারবেন ইন্ডিয়ার সাথে কোন কোন দেশে উইথাউট ভিসা আপনি যেতে পারেন, কতটা দেশ এরকম রয়েছে, নাম্বার গুলো কিছু বলতে পারলে। উনি বলেছেন, তারপরেই বলা হয়েছে ওকে আপনি ডেমো দেবেন। উনি বলেছেন হ্যাঁ স্যার আমি ডেমো দেবো। না আপনি কি ডেমো দেবেন, না যে ডেমোর কথা বলেছেন উনি তখন বলেছেন যে স্যার আমি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলো, অর্থাৎ মৌলিক যে কর্তব্য সেই মৌলিক কর্তব্য তিনি ডেমো দিয়েছেন। ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আমরা বলি, মৌলিক কর্তব্য, সেই মৌলিক কর্তব্য তিনি বোর্ডে উঠেছেন, এবং তিনি বাংলায় লিখেছেন, পুরোটাই ইংলিশে লেখেননি। মৌলিক কর্তব্য বলে হেডিং দিয়েছেন। মৌলিক কর্তব্য কি, কটি মৌলিক কর্তব্য রয়েছে, সংবিধান অ্যাপ্লিকেশনের সময় 1950 সালে 26শে জানুয়ারি কটা ছিল, বর্তমানে কটা মৌলিক কর্তব্য আছে, কি বিষয়, এই নিয়ে এরকম কিছুক্ষণ আলোচনা করার পরে মোটামুটি ওনাকে বলেছেন যে প্রায় আমার 3 মিনিট মতন আমাকে দিয়েছেন, আমি আলোচনা করেছি। তারপরে ওনারা বললেন আপনি চলে আসুন, আর কোনো কোশ্চেন করেননি। এবারে আসার পরে আমাকে আবার প্রশ্ন যে ভারতীয় সংবিধানের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, সিএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি, এনআরসি কি, ওকে, এইরকম কিছু কোশ্চেন গুলো রিসেন্ট রিলেটেড কোশ্চেন গুলো করেছেন। তারপরে ওয়েস্টার্নাইজেশন কি, মডার্নাইজেশন না গ্লোবালাইজেশন কি জানতে চাওয়া হয়েছে। এবং তারপরে হচ্ছে আমাদের বিখ্যাত ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার এবং বিখ্যাত রাজনীতিবিদ জেপি নারায়ণ, উনার সম্পর্কে জিজ্ঞাসা করে, জেপি নারায়ণ কে ছিলেন, উনার সম্পর্কে আপনি কিছু জানেন।
এবং উনার বর্তমানে কতটা ভারতবর্ষের রাজনীতিতে উনার কতটা অবদান, কি ব্যাপার, এরকম কিছু কোশ্চেন করার পরে উনাকে ছেড়েছে। উনি বলছেন টোটাল আমাকে যেহেতু ডেমোতে 3 মিনিট মতন, তাই মোটামুটি কোশ্চেন বেশি করেনি, ওই 7 থেকে 8 মিনিট অ্যাভারেজ। তারপর উনি চলে এসেছেন এবং পরবর্তীকালে চাকরি পেয়েছেন। তাহলে এই গেল 2019 এবং 24 সালে 2 পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকার অভিজ্ঞতা। এই প্রত্যেক মানে যারা চাকরি পেয়েছেন অধ্যাপক অধ্যাপিকা একটা কথাই বলছেন যে প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য আমাদের একটাই টিপস এন্ড ট্রিক্স, যে আপনি প্রথমত কোনোভাবেই নার্ভাস হবেন না, কোনোভাবেই নার্ভাস হবেন না। ওনাদের পরিষ্কার কথা যে ক্যান্ডিডেটকে স্যার বারবার বলুন কোনোভাবে যাতে নার্ভাস না হয়, কনফিডেন্স যাতে প্রপার থাকে। ওনার কাছে পাবলিকেশন আছে, ডাজ নট ম্যাটার, ওনার কাছে পিএইচডি আছে, ডাজ নট ম্যাটার, ওনার কনফিডেন্স প্রপার থাকা দরকার। অর্থাৎ কথাবার্তা বলার সময় যাতে কোন রকম ভয় না পায়, কনফিউজড না হয়, যেটা প্রশ্নের উত্তর সেটাই উত্তর দেবে, কোন রকম ভুল উত্তর যাতে না দেয়, এরার অ্যান্সার যাতে না দেয়, কোন রকম আর্গুমেন্ট যাতে না করে, ভুলভাল আর্গুমেন্ট যাতে না করে, এবং ওনারা হাসাহাসি করবেন, ওনারা ওনাদের মতন করে কথা বলবেন, সে সময় নিজেকে কিন্তু কন্ট্রোল রাখা দরকার, সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ রাখুন। উত্তর না পারলে একটা দুটো আপনারা না বলুন, কিন্তু ভুল উত্তর বলবেন না। এই টিপস ট্রিক্স গুলো রয়েছে। এবং ওনাদের একটা কথা যে স্পেশাল পেপার এবং ইউজি বিভিন্ন সিলেবাস গুলো যেগুলো মেনলি আপনি পড়েছেন সেই সিলেবাস গুলোই, নেট সেটের এটসেট্রা টোটাল সিলেবাস গুলো একটু ভালো করে দেখে যান, দেখবেন ওখান থেকে কোশ্চেন করবে, ঠিক আছে। এবং ডেমোটা প্রত্যেকে বলছেন লেকচারশিপে ডেমো করবেন, অর্থাৎ কোশ্চেন এন্ড অ্যান্সার, স্টোরি গল্পের ছলে নয়, বোর্ড ওয়ার্ক ম্যান্ডেটারি, এই ধরনের টিপস এন্ড ট্রিক্স। তো তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত করুন, যাতে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমরা ভিডিও নিয়ে আসতে পারি। এছাড়া আমাদের শিক্ষা সংস্থান বেলঘরিয়া অফলাইন অনলাইনের প্রত্যেকটি সাবজেক্টেরই আমাদের মক ইন্টারভিউ ডেমো ক্লাস শুরু হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত জয়েন করেননি, ভর্তি হতে চান এখনো, তারা অবশ্যই দ্রুত আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভর্তি হন, কারণ আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ।